বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। এই ভিডিওটি দ্বারা আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 204 এবং 205 অর্থাৎ 12 অধ্যায়ের এই দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। Audio Jungle. Audio Jungle. 204 পৃষ্ঠার শুরুতে দেওয়া আছে 12.8 বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজন, এবং 205 পৃষ্ঠা এই নিয়ে যদি আমরা আলোচনা করি, শুরুতে আমাদের কয়েকটা শব্দ সম্পর্কে একটু পরিচিত হতে হবে। এই শব্দগুলো তোমাদের কিছু জটিলতা আনতে পারে। শব্দগুলো আমি শুরুতে বলছি, একটু তোমরা শব্দগুলোর শব্দার্থগুলো একটু বুঝে নেবে। বৈরী, বৈরী পরিবেশ দেওয়া আছে। বৈরী শব্দের অর্থ খারাপ পরিবেশ। অপতুলতা, অপতুলতা শব্দটির অর্থ হচ্ছে যখন কোনো কিছু ঘাটতি হয়, মানে অভাব হয়, এক কথায় পূরণ না করা যায়, তখন আর কি পূরণ করা সম্ভব না, সেগুলোকে বলে অপতুলতা। এরপরে বলা হচ্ছে উন্মুক্ত স্থান, উন্মুক্ত অর্থ খোলা বা ফাঁকা স্থান। তারপরে বলা হয়েছে ফ্লিপার, ফ্লিপার শব্দের অর্থ যেটা পাতলা অংশ। এক কথায় আমরা যে ফ্লিপার জুতোর কথা বলি, স্যান্ডেলের কথা বলি, সেই টাইপের কিছু। এরপরে বলছে ব্লো হোল। ব্লো হোল শব্দটির অর্থ এটা সামুদ্রিক প্রাণীদের থাকে, এবং এটার মাধ্যমে এরা কি করে, প্রচুর পরিমাণে অক্সিজেন নিতে পারে, কারণ এ পানি ছাড়তে পারে। আবার অর্থাৎ এটা একটা বড় অংশ থাকে, কিছুটা চিত্রে বর্ণিত এমন অংশ। আমরা জানি নীল তিমির যেমন থাকে এখানে, সেরকম ডলফিনের কথা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম শব্দটির অর্থ হচ্ছে গিয়ে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য গ্রহণ, পুষ্টি সাধন এবং পরিপাক প্রক্রিয়াকে বলা হয় একত্রে মেটাবলিজম। অর্থাৎ খাদ্য গ্রহণ থেকে একদম খাদ্য পরিত্যাগ পর্যন্ত পুরো অংশের মধ্যে উদ্ভিদ বা প্রাণী কি করে, সেই খাদ্যের থেকে পুষ্টি গ্রহণ করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাবলিজম। এরপরে বলা হয়েছে পরিত্যক্ত কথাটি। পরিত্যক্ত কথাটির অর্থ বাদ দেয়া, অর্থাৎ বাদ দেয়া যায়, মানে কোনো জিনিস যখন আমরা বাদ দিয়ে দিই, নিই না, নষ্ট হয়ে গেছে, এমন অংশটাকে বলা হয় পরিত্যক্ত। আমরা এই শব্দগুলো সম্পর্কে একটু পরিচিত হলাম। এরপরে আমরা চলে আসব 204 পৃষ্ঠার শুরুতে আলোচনায়, অর্থাৎ 12.8 বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজন। বিভিন্ন পরিবেশ, পরিবেশ বিভিন্ন রকম হতে পারে। সেটা কখনো মরু অঞ্চল, কখনো মেরু অঞ্চল, কখনো বিষুবীয় অঞ্চল হতে পারে, সেটা সামুদ্রিক অঞ্চল হতে পারে, সেটা আমাদের স্থল বন্দর অঞ্চল, এমন হতে পারে। তাই বলছে বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজন। অভিযোজন অর্থ কোন পরিবেশের মাঝে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। অবশ্য সেই পরিবেশটা উদ্ভিদ ও প্রাণীর জন্য নতুন পরিবেশ হয়। নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অভিযোজন। প্রকৃতিতে বেঁচে থাকার জন্য জীবকে তার বাসভূমির পরিবেশে অভ্যস্ত হতে হয়। সে কারণে বৈরী পরিবেশেও আমরা জীবকে টিকে থাকতে দেখি। অর্থাৎ খারাপ পরিবেশ, যে পরিবেশটা উদ্ভিদ বা প্রাণীর জন্য অনুকূল নয়, সেই পরিবেশেও জীবকে আমরা বেঁচে থাকতে দেখি, তাই বলা হয়েছে। ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। অর্থাৎ পরিবেশ ভিন্নতার কারণে জীবনের যে সংগ্রামগুলো পরিবর্তিত হয়ে আসে, যেমন তাপমাত্রার পার্থক্য, খাদ্যের অপতুলতা। অপতুলতা শব্দের অর্থ বলা হয়েছিল কি, ঘাটতি। শিকারী প্রাণীর বিচরণ, তারপরেও দীর্ঘ বিবর্তনে সেই পরিবেশে বেঁচে থাকার মতো বৈশিষ্ট্য নিয়ে প্রাণী অভিযোজিত হয়েছে। প্রকৃতির বিভিন্ন পরিবর্তন ঘটলেও জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাতে যে বড় পরিবর্তন হয় না, তার পিছনে রয়েছে জীবের অভিযোজন ক্ষমতা। অর্থাৎ
যে প্রাণীগুলো টিকে আছে পৃথিবীতে, সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায় না, তার কারণ তাদের অভিযোজন ক্ষমতা, অর্থাৎ পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অভিজ্ঞতা বা পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যার যত বেশি, সে সহজে পরিবেশের সাথে টিকে থাকে। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে বংশক্রম অনুক্রমে বিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট পরিবেশে টিকে থাকার উপযোগী প্রজাতিটির মাঝে আমরা সেই পরিবেশের উপযোগী বিভিন্ন ধরনের শারীরিক ও শরীরবৃত্তীয় কার্যক্রমের পরিবর্তন দেখে থাকি। অর্থাৎ শারীরিক পরিবর্তন বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন বলতে শরীরবৃত্তীয় কার্যকলাপ, মানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া, যেগুলো আচরণ। অর্থাৎ দেখা যাচ্ছে কি একটা প্রাণী পানিতে বাস করতে পছন্দ করতো, কিন্তু পরিবেশের পরিবর্তনের কারণে সে প্রাণীটা পানিবাদী স্থলে থাকতে পছন্দ করছে, এমন ধরনের আচরণ হতে পারে। হতে পারে একটা উদ্ভিদ দিনে বেশি সময় ঘুমাতো, দেখা যাচ্ছে পরিবেশ এক পরিবেশ থেকে আরেক পরিবেশে নিয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে সেই প্রাণীটি ঘুমাচ্ছে কম, জেগে থাকছে বেশি। এই ধরনের আচরণের পরিবর্তনগুলোকে বলছি আমরা শরীরবৃত্তীয় কার্যকলাপের পরিবর্তন। এবং যেটা শারীরিক পরিবর্তন, শারীরিক মানে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন, বা এখানে কি আসে শরীরের বিভিন্ন কোনো অংশ, যেমন একটা ছাগলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, 204 পৃষ্ঠায় দিয়ে আছে, ছাগলটির মুখে দাঁড়িয়ে আছে। এটা একটু হাস্যকর হলেও দেখো, আমাদের আশেপাশে যেসব ছাগল পাওয়া যায়, খুব কম ছাগলের মুখে দাড়ি দেখা যায়, এমন দেখা যায় না বললেই চলে। এটা পরিবেশের ভিন্নতার কারণে এমন হতে পারে। এরপরে বলা হয়েছে বইতে, এর ফলে জীবটির অস্তিত্ব বংশানুক্রমে সেই পরিবেশে টিকে থাকে। তো পরিবেশে একটা জীব থেকে আরেকটি জীবের যখন জন্ম হয় প্রজননের মাধ্যমে, তখন পরিবেশটাই টিকে থাকে। নিচের বিভিন্ন পরিবেশের উদাহরণগুলো থেকে একটি বানান ভুল আছে, এটা হবে থেকে, তোমরা এই অভিযোজন প্রক্রিয়াটি সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা পাবে। অর্থাৎ বিভিন্ন পরিবেশের উদ্ভিদ বা প্রাণীগুলো কেমন ভাবে তাদের জীবনযাত্রার মানগুলো পরিবর্তন করে, কিভাবে টিকে থাকে, সেই সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমেই দেয়া আছে মরুভূমি সম্পর্কে। মরুভূমি সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে লেখা আছে, মরু অঞ্চলের প্রাণী অভিযোজনের জন্য বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন ঘটায়, মানে এদের দৈহিক পরিবর্তন ঘটে। যেমন তাদের দেহে পানি ধরে রাখার ব্যবস্থা থাকে, অর্থাৎ মরুভূমিতে যেসব প্রাণী বাস করে বা উদ্ভিদ বাস করে, এইসব জীবদের দেহে কি থাকে, পানি ধরার ব্যবস্থা থাকে। কারণ মরুভূমি তো শুষ্ক জায়গা, নয়তো পানির ঘাটতি হয়ে সে প্রাণী বা উদ্ভিদটা জীবটা মারা যাবে। দেহে থেকে পানি নির্গমন কমানোর জন্য এদের ত্বক অনেক পুরু হয়, অর্থাৎ চামড়া অনেক পুরু হয়। ঘাম গ্রহণটির সংখ্যাও অনেক কম হয়, তাহলে শরীর থেকে পানিটা বের হবে কম। শরীরের ওপর মোম জাতীয় পানি অপ্রতিরোধ প্রলেপ থাকে। এগুলো মোম জাতীয় প্রলেপগুলো আমরা উদ্ভিদগুলো দেখি, যেমন ফণিমনসা, ক্যাকটাস, এই টাইপের উদ্ভিদগুলোই দেখা যায়। শুধু তাই নয়, এই প্রাণীদের আচরণেও ভিন্নতা দেখা যায়। অর্থাৎ এইখানে যে প্রাণীগুলো আছে তাদের আচরণের বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভিন্ন হয়। যেমন দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে এগুলো উন্মুক্ত স্থানে আসে না। অর্থাৎ উন্মুক্ত স্থানে কেন আসে না? কারণ এই সময় শরীর থেকে বেশি ঘামের মাধ্যমে পানি বের হয়ে যাবে, বা দেখা যাচ্ছে কি সহজেই ক্লান্ত হয়ে যায়। তাপমাত্রা অত্যাধিক থাকার কারণে শরীরের জন্য সহ্য বা সহনীয় তাপমাত্রা থাকে না, এই কারণে তারা রাতে আসে। কারণ রাতে মরুভূমির তুলনামূলক এত গরম থাকে না, দিনে যেমন গরম থাকে, সেই কথাটাই বলা হয়েছে। উট এরকম একটি প্রাণীর উদাহরণ। উটের বর্ণনা দিয়েছে উপরের বর্ণনার সাথে মেলে। এরপরে বলা হচ্ছে তাদের কুজে অনেক পানি সঞ্চয় করে রাখতে পারে। উটের পিঠে আমরা যদি খেয়াল করি দেখতে পারবো একটা কুজ থাকে। কুজ মানে হচ্ছে গিয়ে একটা উঁচু অংশ শরীরের, যেটা
গরুরও থাকে কিন্তু ছোট, খুব কম পরিমাণ। হচ্ছে গিয়ে যেগুলো এড়ে গরু বলা হয় সেই গরুতে থাকে, কিন্তু উটের থাকে বড় আকারের। উটের একটা উটের কুজে প্রায় 25 থেকে 30 লিটার পানি ধরবে সে সর্বনিম্ন, মানে এর চেয়ে বেশি ধরে এমন ওদের কুজের পরিমাণটা, বা ওই পরিমাণ পানি ওখানে ধরে। এরপরে বলা হয়েছে তাদের নাক এমন ভাবে গঠিত যেন নিঃশ্বাসের সঙ্গে পানি হারিয়ে না যায়। শুধু তাই নয়, উট অনেক উঁচু তাপমাত্রাও সহ্য করতে পারে। এখানে আরেকটা বর্ণনা উট সম্পর্কে দিইনি, যেটা দেওয়া উচিত ছিল। আমাদের যেমন নাক আছে, কান আছে, উটেরও কিন্তু নাক আর কান আছে, চোখ আছে। এসব অংশে উটের পর্দা থাকে। এটা থাকার কারণে কি হয়, মরুভূমিতে আমরা জানি বালু ঝড় হয়। এর কারণে দেখো উট কিন্তু, আমরা যেমন চোখ বন্ধ করছি, চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে, এ দেখা যাচ্ছে ধুলোবালি আমাদের চোখে যেতে পারবে না, কিন্তু আমাদের নাক বা কানের পর্দার ভিতর দিয়ে কিন্তু ধুলোবালি ঝড় হলে চলে যাবে, কারণ এটা তো বন্ধ করার লাইন নেই, না তো নাক কান চিপে ধরতে হবে। কিন্তু উটের ক্ষেত্রে কি ঘটে শোনো, উটের এই পর্দা থাকে, নাকেও পর্দা থাকে, কানেও পর্দা থাকে, সেগুলো বন্ধ করে ফেলতে পারে চোখের মতো। তাইলে বালুঝড় হলেও উটের মানে কিছু বুঝতে পারে না বা সমস্যা হয় না, এই ধরনের প্রবলেম গুলো হয় না। এটা কেন এই ধরনের বৈশিষ্ট্য এসেছে, কারণ সে মরুভূমিতে থাকে, মরুভূমির পরিবেশের জন্য তার দেহ এবং শরীরের মেটাবলিজম গুলো উপযোগী। এরপরে আমরা পড়ছি ম্যানগ্রোভ ফরেস্ট। সমুদ্র উপকূলে যেখানে মিঠা পানি এবং লোনা পানি সংযুক্ত হয়, সেখানকার উদ্ভিদগুলোতে লবণাক্ত পানি এবং লবণাক্ত মাটি টিকে থাকার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, এটা যেমন আমাদের সুন্দরবন, এই ধরনের বনকে বলা হয় ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন বলার কারণ হচ্ছে এখানে লবণাক্ত পানি থাকে এবং লবণাক্ত মাটি থাকে। এই পরিবেশে যে সকল উদ্ভিদ বা প্রাণী জন্মে সেগুলোকে বলে ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রাণী বা উদ্ভিদ। এরপরে বলা হয়েছে জোয়ার ও ভাটার পানির উচ্চতার তারতম্যে এরা খাপ খাইয়ে নেয়। পানির নিচে থাকার পরেও শোষণের জন্য মাটি ফুঁড়ে এখানকার কিছু উদ্ভিদের শ্বাসমূল বের হয়ে আসে। শ্বাসমূল জিনিসটা আমাদের অনেকের নতুন হতে পারে কাছে শব্দটি, এবং যারা দেখেছো তাদের কাছে নতুন না। যারা সুন্দরবনে কখনো ঘুরতে গেছো দেখবে সুন্দরবনের খালি পায়ে হাঁটা যায় না, জুতো পায়ে দিয়েও হাঁটতে গেলেও অনেক সাবধানতার দরকার। সুন্দরবনের ভিতরের কথা বলছি, ভিতর দিয়ে রাস্তা দিয়ে থেকে রাস্তার উপর দিয়ে হাঁটার কথা বলছি না। সুন্দরবনের বনের ভিতর দিয়ে হাঁটারা স্বাভাবিক না, কারণ এখানে শ্বাসমূল থাকে। শ্বাসমূল গুলো কি মাটির ভিতর থেকে ওপরে এসে মূলের অংশ থাকে, যাতে থাকে বায়ুকুঠুরি, সেখান থেকে উদ্ভিদ বায়ু গ্রহণ করে এবং কি করে, এই বরাবর উদ্ভিদ তার কিছু কার্যকলাপ বা তার চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু সংলাপ এখানে রেখে দিয়েছে, যার কারণে এখানের উদ্ভিদগুলো লবণাক্ত পানির উপর দিয়ে কি নিতে পারে, অক্সিজেন নিতে পারে, তারপরে কি করতে পারে, কার্বন ডাই অক্সাইড বের করে দিতে পারে, এই ধরনের কাজ করতে পারে। তারপরে কি করে, মাঝে মাঝে কার্বন ডাই অক্সাইডও নিতে পারে, অক্সিজেনও বের করে দিতে পারে। কিন্তু এটা কখন, যখন থাকে কি পানির নিচে, অর্থাৎ লবণাক্ত পানির নিচে, লবণাক্ত পানিতে অক্সিজেনের মাত্রা আরো কম থাকে এবং এর ভিতর দিয়ে কি হয় না, উদ্ভিদের অঙ্কুরোদ্গম হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাই সেই পরিবেশটা কাটানোর জন্য এদের শ্বাসমূল গুলো থাকে, বাট শ্বাসমূলের আরেক নাম আমরা জানবো ঠ্যাসমূল। এরপরে বলা হচ্ছে আবার আলোক উদ্দীপনা গাছগুলোকে আলোর দিকে পরিচালিত করে সালোক সংশ্লেষণী এর পরিমাণ বাড়ায়। অর্থাৎ আলোক উদ্দীপনাটা কি, উদ্ভিদের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটার মাধ্যমে আমরা ভালো বুঝবো। মানে অর্থাৎ উদ্ভিদের মূলে কি প্রয়োজন হয়, পানি প্রয়োজন হয়, অর্থাৎ মূলটা পানির দিকে যেতে চায়। আর দেখো উদ্ভিদের সবুজ পাতা অংশটা কি প্রয়োজন হয়, সালোক সংশ্লেষণের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, তাই সবুজ পাতাগুলো অক্সিজেনের দিকে ধাবিত হয়। কিন্তু অক্সিজেন তো বাতাসে থাকে, তাছাড়াও একটা জিনিস প্রয়োজন হয়, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা যদি আমরা একবার লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে কি আছে, সালোক সংশ্লেষণ বিক্রিয়ার ভিতরে কি আছে, উপযোগী কিছু বিষয়
ক্লোরোফিল এবং কোএনজাইম সহ সূর্যের আলো প্রয়োজন হয়। এই সূর্যের আলোর দিকে তাই উদ্ভিদের সবুজ পাতাগুলো ধাবিত হতে থাকে। এতটুকুই ছিল আমাদের 204 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আমরা আলোচনা করব 205 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, 205 পৃষ্ঠার প্রথমেই দিয়ে আছে সামুদ্রিক পরিবেশে সামুদ্রিক জীবের প্রধান প্রতিবন্ধকতা লবণাক্ততা, পানির চাপ এবং দেহে পানির সাম্যতা বজায় রাখা। এই বিষয়টা কি বলেছে? সামুদ্রিক পরিবেশে দেখো, যে যে পরিবেশে বড় হয় জীবগুলো, সেই পরিবেশের সাথে কি করতে হয়, তার খাপ খাইয়ে নেওয়া লাগে। এই জন্য দেখো, সমুদ্রের পানির অনেক ঢেউয়ের জোর থাকে। এই পরিবেশে কিন্তু পানির একটা চাপ থাকে। এই চাপটা কিন্তু সামুদ্রিক প্রাণীরা সহ্য করতে পারে বা সামুদ্রিক জীবরা সহ্য করতে পারে। আমাদের শরীরে যদি এমন বারবার আসে সমুদ্রের পানি পড়তো, আমরা কিন্তু এক সময় কি করতাম, অক্সিজেন ফিল করে মারা যেতাম, বা আমাদের হাড়গোড় ভেঙে যেতে পারে, এমন পরিমাণও হচ্ছে কি সমুদ্রের ঢেউয়ের চাপ আসে। এরপরে বলা হচ্ছে দেহে পানির সাম্যতা, অর্থাৎ দেহে পানির সাম্যতা, কতটুকু পরিমাণ শরীরে পানি থাকলে ওই প্রাণীটা ভাসতে পারবে, এমন কিছু বোঝানো হয়েছে। লবণাক্ততা, অর্থাৎ লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার মতো কি করা, পরিবেশ তৈরি করতে পারে এমন উদ্ভিদ বা প্রাণীগুলোই কেবলমাত্র সামুদ্রিক পরিবেশে টিকে থাকে, এতটুকু বলা হয়েছে। সে কারণে তাদের দেহ সাঁতার কাটার উপযোগী হয়ে গড়ে ওঠে এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করার জন্য তাদের বিশেষ শোষণ ব্যবস্থা থাকে। ডলফিন এই পরিবেশের উদাহরণ। এদের শরীর সাঁতার কাটার জন্য বিশেষভাবে উপযোগী। এক কথায় সাঁতারের উপযোগী ভাবে গঠিত, অর্থাৎ এদের শরীরটা সাঁতার কাটার জন্য বিশেষভাবে গঠিত। এরপর বলছে তাদের সাঁতার দেওয়ার জন্য পাখনাকে বলা হচ্ছে ফিন। গতি নিয়ন্ত্রণের জন্য ফ্লিপার থাকে। আর ফ্লিপার জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করি, তখন কম বলা হয়েছিল। ফ্লিপার বিষয়টা হচ্ছে গিয়ে, তোমরা কখনো সমুদ্রে মানুষকে সাঁতার কাটতে দেখেছো? যে হয়তোবা দেখে থাকবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বা তোমাদের যদি কখনো টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি বা অ্যানিম্যাল প্ল্যানেট এই ধরনের চ্যানেল দেখে থাকো, এই চ্যানেলগুলোতে অনেক সময় দেখায় যে মানুষ সমুদ্রে সাঁতার কাটছে, পায়ে দেখবে পাখনা মতো দুইটা অংশ থাকে। এই অংশটিকে বলা হয় ফ্লিপার। ফ্লিপার সহজে সাঁতার কাটতে সহায়তা করে। বলা হচ্ছে পানির পৃষ্ঠে শ্বাস নেওয়ার জন্য ডলফিনের ব্লো হোল রয়েছে। এই ব্লো হোল অংশটুকু হচ্ছে কি শ্বাস প্রশ্বাসের জন্য সামুদ্রিক প্রাণীদের থাকে। সব ধরনের প্রাণীদের কিন্তু সামুদ্রিক প্রাণী হওয়া সত্ত্বেও থাকে না, কিছু কিছু প্রাণীর থাকে, যেমন এখানে ডলফিনের কথা বলা হয়েছে। এছাড়াও আমরা তিমি মাছের দেখতে পাই এটা, যে যখন এই ব্লো হোল থেকে পানি ছাড়ে, একটা দেখবে পানির ফোয়ারা আকারে পানি বের হয়। এই ঘটনাটি এখানে বোঝানো হয়েছে। মেরু অঞ্চলের প্রাণীদের চরম শীতল তাপমাত্রা। এখন চিন্তা করো এই কথাটা কেন বললো। দেখো, মেরু অঞ্চল, পৃথিবীর 2 মেরুর কথা বলা হচ্ছে, যে জায়গায় বরফ জমে প্রচুর। বরফ জমলে কি হবে, পরিবেশটা ঠান্ডা থেকে শীতলতম অবস্থা। আমরা কথাটা একটু ক্লিয়ার রাখবো। মরু অঞ্চল মানে শুষ্ক রুক্ষ অবস্থা, এবং মেরু অঞ্চল মানে কি বরফ আচ্ছাদিত বা দেখা যাচ্ছে যে কম তাপমাত্রাময় পরিবেশ। এটা আমরা মনে রাখবো। এরপরে বলছে খাদ্যের অপতুলতা এবং দীর্ঘ সময় সূর্যালোকের অনুপস্থিতিতে থাকার জন্য অভিযোজন করতে হয়, অর্থাৎ এমন পরিবেশে বড় হয় যেসব জীব। তাই সাধারণত এখানকার প্রাণীদের ঘন লোমটা কি করে, শীতের থেকে শরীরটাকে কি করে, আমাদের যেমন মানুষরা সোয়েটার পরি, এমন কিছু বস্তু পরি যেগুলো শীত নিবারণ করে, ঠিক একই হিসেবে ওদের ঘনলোমগুলো জীবগুলোর কি করে, বা প্রাণীদের ঘনলোমগুলো শীত থেকে বা শীতল তাপমাত্রা থেকে শরীরটাকে রক্ষা করে। তাপ নিরোধক চর্বির স্তর, অর্থাৎ এদের শরীরের চামড়াগুলো পুরু থাকে এবং চর্বি স্তর থাকে, এবং দীর্ঘ শীতনিদ্রায় অভ্যস্ত হতে হয়।
শ্বেত ভাল্লুক এদের উদাহরণ। শ্বেত ভাল্লুকগুলো আমরা জানি মেরু অঞ্চলে পাওয়া যায়। এগুলো মেরু অঞ্চলে বসবাস করে। শ্বেত ভাল্লুকের মতো আমরা দেখি পেঙ্গুইন আছে, তারপরে আরো অনেক সামুদ্রিক প্রাণীও, যেমন ভোঁদর বলে অনেকে, আরো অন্যান্য নামও আছে, স্থানীয় নাম বললাম। এরপরে এমন অন্যান্য প্রাণী গুলো আছে যারা মেরু অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলে এদের বসবাস করার কারণে এদের কি হয়, সেই পূর্বের কথাটাই বলি, শারীরিক এবং শরীরবৃত্তীয় কার্যকলাপ আমাদের এই যে অঞ্চল, আমরা যে কি বিষুবীয় অঞ্চলে থাকি, এই বিষুবীয় অঞ্চলের থেকে আলাদা। এরপরে বলা হচ্ছে তাদের ছোট ছোট কান এবং ছোট লেজের কারণে কম তাপ হারিয়ে থাকে। অর্থাৎ এগুলো ছোট অংশ থাকার কারণে এদের শরীর থেকে তাপের, যখন যে তাপটা বের হয়ে যায়, এই তাপের পরিমাণটা খুবই কম পরিমাণ তাপ আউটপুট হয় বা বের হয়ে যায়। এরপরে পরবর্তীতে বইটি বর্ণনা আছে গুহাজীবী প্রাণী। গুহাজীবী শব্দের অর্থ যারা গর্তে বাস করে বা গুহার ভিতর বাস করে এমন ধরনের প্রাণী। এই প্রাণীদের অন্ধকার পরিবেশে থাকার অভ্যস্ত হতে হয়। একটু চিন্তা করি এই ধরনের প্রাণী কি ধরনের প্রাণী হতে পারে। তার বাদুড় এই টাইপের একটা প্রাণী, তারপরে কি আছে, কিছু সাপ আছে, কিছু আছে বেজি, এই টাইপের প্রাণীগুলো কি গুহাবাসী প্রাণী হয়। তারপরে আমরা জানি কিছু সময় সিংহ গুহায় থাকে, এই টাইপের প্রাণীগুলো। কিন্তু দেখো এদের সবার কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য একরকম না, পরিবেশ অনুযায়ী যারা স্থায়ীভাবে, যেমন বাদুড়ের কথা যদি বলি, তাদের কিন্তু গুহার ভিতরেই থাকে পুরো দিনটাই। দেখা যাচ্ছে কি দিনের বেলা বের হয় না, রাত্রির বেলা খাদ্যের সন্ধানে বের হয়। এই প্রাণীদের দৃষ্টি ব্যবহার করতে পারে না, অর্থাৎ এদের চোখ আছে কিন্তু চোখের কাজ নেই, কার্যকারিতা নেই, অর্থাৎ চোখ দিয়ে দেখতে পায় না। পারে না বলে এদের স্পর্শ অনুভূতি ও গন্ধের অনুভূতি অনেক তীব্র থাকে। তবে দেখো সৃষ্টিকর্তা আল্লাহ পাক যদি তাদের চোখ দুর্বল করে দিয়েছে, তারপরে তাদের শ্রবণ শক্তি আর কি ঘ্রাণ নেওয়ার শক্তিটা বাড়ায় দিয়েছে। সূর্যালোকের অভাবে এদের গায়ের রং হালকা হয়ে থাকে, অর্থাৎ গায়ের রংটা আমরা কি জানি, এদের গাঢ় না, অর্থাৎ হালকা হয়ে থাকে। দৃষ্টিহীন গুহার মাছ এদের উদাহরণ। অন্ধকারে থাকতে থাকতে এদের চোখের প্রয়োজনীয়তা ফুরিয়েছে, কিন্তু অন্ধকারে খাবার অনুসন্ধান করার জন্য গন্ধ ও স্পর্শ অনুভূতি অনেক বেশি সংবেদনশীল হয়েছে। অর্থাৎ একটা জিনিস কম হলে অপর যে দুইটা জিনিস, এগুলো কি আরো সাধারণের চেয়েও অতি তীব্র তীব্র আকারে ওদের কি থাকে, গন্ধ আর স্পর্শ অনুভূতি নেওয়ার ক্ষমতা থাকে। পরবর্তীতে বর্ণনা হয়েছে পার্বত্য অঞ্চল, অর্থাৎ পাহাড়ি অঞ্চলগুলো। উঁচু স্থানের প্রাণীদের কম অক্সিজেনের অভ্যস্ত হতে হয়। অর্থাৎ আমরা জানি বায়ুমণ্ডল থেকে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় তত কি হয়, আমাদের গাছপালার পরিমাণটা কমতে থাকে। অর্থাৎ গাছপালার একটা লেভেল আছে, এর উপরে যখন আমরা চলে যাই, দেখা যাচ্ছে যে এক স্তর দুই স্তর করে আমরা যত উপরে উঠতে থাকবো তত বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাস থাকবে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমতে থাকবে। যদিও বা অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, তারপরেও ওই স্তরেও কি কোনো প্রাণী বাস করে না পাহাড়ে? অবশ্যই করে। তারাই করতে পারে যাদের অক্সিজেনের প্রয়োজনীয়তা তুলনামূলক কম লাগে। এখন বলছে তাদের ফুসফুসের আকার সাধারণত বড় হয় এবং অক্সিজেন সরবরাহের জন্য শ্বসনতন্ত্র অনেক বেশি দক্ষ। এই প্রাণীদের মেটাবলিজম ধীর গতির হয়ে থাকে, অর্থাৎ পরিপাক প্রক্রিয়াটা খুবই স্লো হয়। হিমালয়ের তার, পাহাড়ি ছাগল এর উদাহরণ। দেখো একটা ছাগলের ছবি দেওয়া আছে, এ ধরনের ছাগলের কথা বলা হয়েছে। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য এদের ঘন লোম হয়। এগুলোর পায়ের খুর পাথুরে এলাকায় আঁকড়ে ধরার উপযোগী হয়ে অভিযোজিত হয়েছে, যাতে পাহাড় থেকে বা পাথর থেকে বা কি বলা যায়, যদি তাদের বসবাস অবস্থানের গুলো যে ডালপালা আছে এগুলোর থেকে যাতে সহজে পড়ে না যায়। এই ছাগলগুলো আবার কি কিছুটা গাছে উঠতে পারে। একটা মজার বিষয় হচ্ছে, এই ছাগলের গোশ যদি তোমরা কখনো খেয়ে থাকো, এই ছাগলের গোশ একটু তিতো লাগে। এটা পরিবেশ অনুযায়ী বড় হয়েছে, এমনই ধরনের প্রাণীগুলো
ওই পার্বত্য অঞ্চলে বাস করে। শুধু ছাগল না, অন্যান্য প্রাণীও এখানে বাস করে। যেমন কি আছে, তোমার হরিণ আছে, পার্বত্য অঞ্চলে থাকে, কিন্তু এদের কিন্তু গঠন বৈশিষ্ট্য কি হয় অন্যান্য হরিণের চেয়ে আলাদা, কারণ এরা পাহাড়ি অঞ্চলে থাকে তাই। এরপরে দিয়ে আছে মানুষ সৃষ্ট পরিবেশ। মানুষের সৃষ্ট পরিবেশেও পশু পাখি অভিযোজিত হয়। অর্থাৎ এখানে বলছে মানুষের কাছে লালিত পালিত হয় এমন পশু পাখির কথা বলা আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, টিয়া পাখি থেকে শুরু করে কত কিছু তো মানুষও লালিত পালিত করে পোষে, কবুতর পোষে, এই ধরনের পশু পাখির কথা বলা যায়। শহরে এলাকায় প্রাণী রাত্রিজীবী হয়ে যায়, সেগুলো দালান কোঠা বা কংক্রিটের স্থাপনায় আস্তানা গড়ে তোলে। শুধু তাই না, এগুলো মানুষের পরিত্যক্ত খাবার খেয়েও অভ্যস্ত হয়। চড়ুই পাখির কথা আমরা কল্পনা করতে পারি। ইঁদুর আছে, তারপরে আবার যদি বেজি, সুসো, এই টাইপের প্রাণীগুলো অনেক সময় দেখা যায়। ইঁদুরের প্রকৃষ্ট উদাহরণ। তারা দালান কোঠার ফাঁক ফোকরে বসবাস করে এবং মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। এই ধরনের উদ্ভিদ মানবসৃষ্ট পরিবেশে কি হচ্ছে, অভিযোজিত হয়ে টিকে আছে। এরপরে বলা হচ্ছে সর্বশেষ প্যারা, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টায় যে প্রাণীগুলো বেশি অভ্যস্ত হবে সেগুলোই সফলভাবে টিকে থাকবে এবং বংশধরদের মাঝে এই অভিযোজিত বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। এভাবে পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে প্রাণীকুল নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা করে। এভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা হয়ে থাকে। অর্থাৎ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা হওয়ার জন্য পরিবেশের শুধু একটা বা দুইটা প্রাণী না, পরিবেশের সকল প্রাণী আমাদের পরিবেশের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এই প্রাণীগুলো একটা আরেকটার উপর নির্ভর। এই নির্ভরতা বা এই একজন আরেকজনের উপকারে অপকারে এসে যে একজন আরেকজনকে টিকে থাকতে সাহায্য করছে, এই পরিবেশটা আমাদের দরকার। বাস্তুতন্ত্রের ভারসাম্যটা যদি না থাকে তাহলে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে পরিবেশের প্রাণী বা জীবগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোর মধ্যে আমরাও বাদ যাব না। তাই আমাদের পরিবেশ যদি আমরা ভালো রাখি, আমরা ভালো থাকতে পারবো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আশা করি 204 এবং 205 পৃষ্ঠা। এরপরেও যদি তোমাদের এই দুই পৃষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।